বাংলাদেশটা যে বিপন্ন অবস্থায় পড়েছে, সেই বিপন্ন অবস্থা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে, আবার কিভাবে বাংলাদেশকে তার মেইন স্ট্রিমে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুদ্ধার করা যাবে, সে বিষয়গুলো নিয়ে তিনি আলাপ করেছেন। কি অবস্থায় ছিল বাংলাদেশ, সেখান থেকে তিনি কোথায় নিয়ে আসছেন সেগুলো আমাদের শেয়ার করছেন। যে একসময় বাংলাদেশ তো প্রাকৃতিক দুর্যোগের একটা সিম্বলিক রাষ্ট্র, দুর্নীতির একটা সিম্বলিক রাষ্ট্র ছিল। সেই বাংলাদেশটাকে যে কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল নিডসটা, যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে ডিমান্ডটাকে তিনি কিভাবে ফুলফিল করেছেন, কিভাবে নিজের টাকায় তিনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেল সহ প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত করা, প্রতিটি গ্রামে টেকনোলজি নিয়ে যাওয়া, ভূমিহীন মানুষদের ভূমি দেওয়া, গৃহহীন মানুষদের কিভাবে তিনি সরকারি টাকায় বাড়ি করে সরকারি ব্যয়ে রেজিস্ট্রেশন করে বিদ্যুতের কানেকশন দিয়েছেন। 125টি কর্মসূচির মাধ্যমে কিভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক দিয়েছেন, কিভাবে মুক্তিযোদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, নারী এদেরকে পুনর্বাসন করেছেন। এই সমস্ত বিষয়গুলো তিনি শেয়ার করে বলছিলেন যে কোথায় নিয়ে গেছিলাম বাংলাদেশটাকে, আর সেই বাংলাদেশটা কোথায় নিয়ে আসছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছিলেন যে এই দেশটা শত শত বছরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই দেশটাকে কিভাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য একটা জঙ্গিতন্ত্র এবং কিভাবে একটা অভদ্র বেয়াদবি সংস্কৃতি এস্টাবলিশ করা হয়েছে, এই বিষয়গুলো তিনি শেয়ার করে আমাদেরকে আমি আরো বলছিলেন। বিস্তারিত জানতে চাইবো, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করি। সমরেজাল করিম, বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় আনতে চান। শেখ হাসিনা কি বন্দী? প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা কি বন্দী? যদি বন্দী হন, তাহলে আপনাদের মতো নেতৃবৃন্দের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে উনি কেমন করে দেখা করেন? 2 বা 3 নাম্বার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা বলছেন উনি নিজে ফেরত আসবেন, নিজে এসে আত্মসমর্পণ করবেন। উনি বলছেন আমি প্রত্যাবর্তন করব, কারণ আমাকে রেখে যাওয়া হয়েছে, আমি আসতে চাইনি, আমাকে রেখে যাওয়া হয়েছে। আর সরকার বলছে প্রত্যার্পণ চায়, তারা তাকে বন্দী হিসেবে দেখাতে চায়। শেখ হাসিনাকে কি বন্দী দেখেছেন আপনি? মানে কোনোভাবে হয়েছে? দেখুন, আমি একজন লয়ার, প্রায় 40 বছর আইন পেশায় আছি, এবং ওনাকে আমি দেখে আসার পরে দুটো মিলিয়ে কথা বলছি। ওই চুক্তিটা যেটা, সেটা হচ্ছে বন্দি বিনিময়। অর্থাৎ বাংলাদেশের বন্দি যদি ভারতে থাকে, ভারতের বন্দি যদি বাংলাদেশে থাকে, তো বন্দির বিনিময় হবে। শেখ হাসিনা যখন ভারতে যান বা তাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তিনি বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রোটেকশন প্রোটোকলে, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত যানবাহনে তিনি ভারতে গিয়েছিলেন বা তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ভারত তাকে রিসিভ করেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসাবে। ভারত তাকে কখনো অ্যারেস্ট করেনি, ভারত তাকে কখনো ডিটেনশন দেয়নি, অর্থাৎ তিনি বন্দী নন। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় অতিথি হিসেবে আছেন। এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন তো তিনি প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার ভারতে গেছেন, ভারত বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে রিসিভ করেছেন যে প্রোটোকলে, যেভাবে একজন ক্যাবিনেট মিনিস্টার রিসিভ করতে হয় সেইভাবে তাকে রিসিভ করেছেন। জয়শঙ্কর যেটা বলেছেন সেটা তো আছে, যেটা দিব্য চোখে দেখা যায়। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে গেছেন, এবং সেখানে তিনি প্রাইম মিনিস্টারের জন্য যে প্রোটেকশন প্রোটোকল, এন্টারটেইনমেন্ট, সেটাই আছেন। আর যদি তিনি বন্দী হতেন, তাহলে বন্দীদের সঙ্গে তো এভাবে দেখা করা যায় না। প্রায় আওয়ামী লীগের লোকেরা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সরকারি আমলারা তার সঙ্গে দেখা করছেন। তাকে বন্দী হলে তো দেখা করা যেত না। এবং আমার সঙ্গে প্রায় 10 জন ছিলেন, আমরা 5-6 ঘন্টা তার সঙ্গে ছিলাম। যেখানে আমাদের সঙ্গে তার দেখা হয়েছে, সেটাকে কখনো বন্দিখানা, জেলখানা, আটক স্থান মনে হয়নি। এবং তিনি একেবারে স্বাচ্ছন্দ্যে একজন রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয়ভাবে যে প্রোটেকশন প্রোটোকলে আছেন সেভাবেই ছিলেন, তিনি সেভাবে কথা বলেছেন। ফলে যে অর্বাচীনেরা বলে যে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আনবো, এই প্রত্যর্পণ চুক্তি কিন্তু যে কয়টা পৃষ্ঠা, আমার মনে হয় এগুলো এরকম পড়েও নাই। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হয়? বন্দী হতে হবে, দ্বিতীয়ত তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ভাবে শঙ্কিত থাকবে না, তৃতীয় হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার না, ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনার ক্ষেত্রে তো প্রথমটাই নাই, পরের গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, কারণ তিনি আদৌ বন্দী নন। তিনি ভারতের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছিলেন, সেই মর্যাদায় তিনি আছেন। আমাকে একজন আইনজীবী বলেছেন
বলেছেন যে অতি সম্প্রতি সরকার বা আইসিটি মন্ত্রণালয়, আইসিটি আর কি, নতুন করে একটা মানে শুরু করছেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই ভিসা এবং পাসপোর্ট ছাড়া অন্য দেশে প্রবেশ করেছেন, সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে দেখানো হবে যে তারা বন্দী। এরকম কিছু আপনি জানেন কিনা? দেখুন, আমি খুব মার্জিত ভাষা ব্যবহারের পক্ষে। অনেকেই হয় কি, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জিনিস টিনিস সেবন করলে কথাবার্তায় ঠিক থাকে না। অনেক আইনের ব্যাখ্যা দিচ্ছেন পলিটিক্যাল পারসেপশন থেকে। আইন এরকম না, এবং এ জাতীয় কথা যারা বলছেন তারা নির্বোধের মতো বলছেন। আইনের এবিসিডি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। কারণ জামায়াত ইসলামী, এনসিপি এবং সরকারের মানে নীতি নির্ধারকের অনেকে বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না, বা তিনি মানে তার কোনো আইনি অধিকার নেই আপিলের আবেদন জানানোর, মানে আদালতে যাওয়ার তার কোনো, তিনি সরাসরি নাকি গ্যালোতে চলে যাবেন, তাকে সরাসরি ম্যানিলা রোপে নিয়ে ঝুলানো হবে, এসব কথা পর্যন্ত বলা হচ্ছে। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বলুন, একজন বাংলাদেশি নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রীকে দেশে প্রবেশে বাধা দেওয়ার কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি আদৌ আছে কিনা? শেখ হাসিনার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, তাদের দর্প চূর্ণ হয়েছে। বাংলাদেশটা সৃষ্টি যারা করেছে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, এই দাম্ভিকতার কথা যারা বলে তাদের দর্প অতীতে চূর্ণ হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার করার সময় অনেকে বলেছিল যে তারা ফুলে ফেপে শাখা প্রশাখায় বিস্তৃত, তাদের বিচার করতে যাওয়ার দুঃসাহস শেখ হাসিনা দেখাতে পারবে না। আপনার মনে আছে কাদের মোল্লার বিচারের পরে জন কেরি এবং বান কি মুন ৩৫ মিনিট ফোন করে শেখ হাসিনাকে বলেছিলেন এই বিচার প্রক্রিয়ার কার্যকারিতা যেন তিনি স্থগিত করেন। শেখ হাসিনা কেন বলেছিলেন? আমি বলছি যে সম্ভবত শেখ হাসিনা অনুধাবন করছিলেন যে আমার মহান মুক্তিযুদ্ধে তোমরা স্প্লিট পাঠিয়েছিলা, সেই যুদ্ধ আমরা বিজয়ী হয়েছি, সেই যুদ্ধে ৩০ লক্ষ মানুষ তাদের আত্ম উৎসর্গ করছে, ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। আবার সেই দেশের অপরাধীদের রক্ষা করার জন্য তোমরা তদবির করছো। শেখ হাসিনা কিন্তু সেই বিশাল ক্ষমতাবান ব্যক্তিদের তদবির শোনেন নাই। কাজে ওরা দর্প দেখিয়ে যা করছিল সেই দর্প কিন্তু চূর্ণ হয়ে গেছে তাদের। দ্বিতীয়টা দেখবেন, শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তান এবং এর কলকাঠি নেড়েছিল জুলফিকার আলী ভুট্টো। সেই মৃত্যুদণ্ডের পরে মিয়ানওয়ালী কারাগারে তাকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানোর পরে তাকে একটা কবর দেখিয়ে বলা হয়েছিল যে তোমাকে এখানে সমাহিত করবে, তোমার কোনো চাহিদা আছে কিনা। বঙ্গবন্ধু বলেছিলেন আমার একটাই চাহিদা আছে, মৃত্যুর পর আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিও। বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড ওরা কার্যকর করতে পারে নাই। যিনি প্ল্যান করেছিলেন সেই জুলফিকার আলী ভুট্টো কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং তার দণ্ড কার্যকর হয়। কাজে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবেন না, তার দণ্ড কার্যকর করবেন, এই দাম্ভিকতা তো তাদের পূর্বপুরুষরা ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করে ১৯৬৯ সালে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। ৪ জন সাক্ষীর সাক্ষী হয়েছিল, ৩ জন বিচারকের ট্রাইব্যুনাল হয়েছিল। ওই ট্রাইব্যুনাল কিন্তু জনরোষে বিচারকরা পালিয়ে যান, ট্রাইব্যুনাল আগুনে পুড়িয়ে যায়। কাজে পাকিস্তানের উদাহরণটা দিলাম আর আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বললাম। এখানেও কিন্তু এখন যারা হুমকি ধুমকি দিচ্ছেন তাদের পূর্বসূরীরা, তাদের বাপ দাদারা এই প্রক্রিয়াটা করেছিল। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার মতো ক্ষমতা, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, ওরা তো দূরের কথা, ওদের পূর্ব পাকিস্তানের যে প্রতিপক্ষ ছিল অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা, তারা সহ তাদের যে বড় বড় রাষ্ট্র আছে এরা সম্মিলিত ভাবে রাখে না। ইনশাল্লাহ সেটা প্রমাণিত হবে। সমরেজাল করিম, আপনি খুব মানে মেটাফরিক্যালি একটা কথা বলেছেন, আমি সেই কথাটাকে আবার আপনার কাছে রিপিট করব। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছিলেন ভুট্টো এবং ভুট্টোর ফাঁসি হয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো ইতোমধ্যেই সংবিধান লঙ্ঘন করে ৭ ক ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ করে ফেলেছেন। শুধু সেইটা না, ডক্টর ইউনূসের অপরাধ এত বেশি অপরাধ হয়েছে যে ওকে যদি ৩০০-৪০০ বছর বাঁচিয়ে রাখা হয় কোনোভাবে তাতেও বিচার শেষ করা যাবে না, এত অপরাধ করেছে। আমি আপনার এই সংক্ষিপ্ত সময় হয়তো সংকুলন হবে না,
ওর অপরাধ আমি ক্যাটাগরিকে বলতে পারি যে 100 বছর বিচার করলে বিচার শেষ হবে না। রাষ্ট্রদ্রোহিতার মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ ছাড়াও ও এত অপরাধ করেছে যে আমার মনে হয় পৃথিবীর বুকে কোনো একটা ব্যক্তি এত অপরাধ দ্বিতীয় কেউ করেছে কিনা আমার জানা নাই। কাজে এই ইউনূস এবং ইউনূসের যারা পৃষ্ঠপোষক দেশে এবং দেশের বাইরে, এদের প্রত্যেকেরই টুডে অর টুমোরো বিচার হবে। আপনার মনে আছে ইনডেমনিটি অর্ডিন্যান্সের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা প্রোটেক্টেড। তাদের দর্প কিন্তু চূর্ণ হয়েছে। কাজে এখনো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা দাম্ভিকতা দেখায় তাদের দর্প চূর্ণ হবে সেদিন খুব দূরে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন এবং সংসদ সদস্য হয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আজাদ দেশে ফিরে আইনি সুবিধা পেয়েছেন। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে তারা মানে কেন বলছে, কি কারণে বলছে যে তার কোনো আইনি প্রতিকার বা আত্মসমর্পণের সুযোগ নেই? আইনের দৃষ্টিতে মানে আইনকে কি তারা জাস্ট একটা খোলামকুচি মনে করছে বলে মনে করেন? বা আমার এখানে একটু ফানি জিনিস মনে হয়, তারা ঠিকই আছে। এই কারণে ঠিকই আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, অর্গানাইজ করেছিল। বিচার করেছে কোর্ট, শেখ হাসিনা সরকার অর্গানাইজ করেছিল। সেখানে মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ থেকে শুরু করে যাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে রিভিউর পরে সেটা কার্যকর হয়েছে, সেই বেদনার রক্তক্ষরণ তাদের শেষ হয়নি। কাজে তারা শেখ হাসিনার ক্ষেত্রে অন্যরকম ভাববেন, এটাই তো স্বাভাবিক। ধরুন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তো একটা ডিউ প্রসেসে এই ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের জাজমেন্টের পরে তিনি কিভাবে বাংলাদেশে আসলেন, কিভাবে তিনি ট্রাইব্যুনালে যাওয়ার পর দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে এটিএম আজহার আপিল রিজেক্ট হওয়ার পরেও আজহার কিভাবে মুক্তি পায়। যখন সিনারিওটা চেঞ্জ হয় তখন আইন কানুন, কোর্ট, বিচার ব্যবস্থা যারা ক্ষমতাসীন হয়ে দাঁড়ায় তারা যেমন করে ব্যবহার করে, এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেটা দৃশ্যমান। এই জন্য তারা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ড আদেশ আপিল করে কোনো খালাস হয়নি। এটিএম আজহারের আপিল খারিজ হয়ে যাওয়ার পরে রিভিউ হচ্ছে রেয়ার এন্ড রেয়ারেস্ট কেসে, যদি আইনের ন্যূনতম কোনো ঘাটতি দেখা যায় সেই ক্ষেত্রে হতে পারে। তেমন কিছু না থাকা সত্ত্বেও তারা মুক্তি পেয়েছেন। যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকলকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কথা বলে তাড়িয়ে দিয়ে নতুন একটা বিচার ব্যবস্থা তৈরি করে এই ট্রাইব্যুনালের ব্যবস্থা তৈরি করেছেন, এটা সম্পূর্ণরূপে একটা মক ট্রায়াল, বানোয়াট ট্রায়াল, পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল। এবং এই বিচার ব্যবস্থার হচ্ছে সম্পূর্ণ বানোয়াট বিচার ব্যবস্থা। এখানে কোনো ন্যায় বিচার হয় নাই, আইনানুগ প্রক্রিয়াকে অনুসরণ করা হয়নি। এবং 1973 সালের যে আইনটা, এই আইনটা করার সময় পার্লামেন্টে কেন আইনটা করা হচ্ছে, যে উপস্থাপন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল 1971 সনে যারা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য এই আইনটা। তো শেখ হাসিনা কি 1971 সালে যুদ্ধের সময় কোনো অপরাধ করেছেন? এখন যে বিচার প্রক্রিয়াটা এটা এখানে একটা ক্যাঙ্গারু প্রশ্ন ট্রায়াল, আছে যেটা যে আইনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেই আইন রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে মানে ঠিক করতে পারেন না বা অ্যামেন্ড করতে পারেন না, সংসদ প্রয়োজন হয়। তো রাষ্ট্রপতির অধ্যাদেশে এই মানে আইসিটি অ্যাক্ট অ্যামেন্ড করা হলো, এক। দুই, আপনি দেখুন যে যখন আইসিটি মানে 2024 সালে আবার জাগ্রত করা হলো নতুন করে, নতুন অ্যামেন্ডমেন্ট দিয়ে, তখন যাকে প্রসিকিউটর নিয়োগ করা হলো, প্রধান প্রসিকিউটর নিয়োগ করা হলো, মানে তখনও কিন্তু 30টা মামলা চলমান যুদ্ধাপরাধের। তিনি যাদের আইনজীবী ছিলেন তিনি হলেন আবার এই আইসিটির প্রধান প্রসিকিউটর। মানে মানে ক্যাওসটা আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো, আপনি ক্যাওসটা যদি বাঙালিকে একটু বোঝান, মানে একটুখানি মানে। দেখুন, প্রথমটা হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন, সংবিধানে এমন একটা ক্ষমতা দেওয়া আছে, থাকে কন্ডিশন দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে পারবেন। প্রথম হচ্ছে সংবিধানে যেটা নাই সেরকম কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। ট্রাইব্যুনালকে রিফর্ম করার জন্য যে প্রভিশনটা করা হয়েছে এটা সংবিধানে নাই। তাহলে প্রথমে হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতায় যে প্রিকন্ডিশনটা আছে সেই প্রিকন্ডিশনে এটা আসে না। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু সমরেজাল করিম এখানে একটু থামাই, রাষ্ট্রপতি কি নিজের ইচ্ছায় করেছিলেন নাকি তার ঘাড়ে বন্দুক ধরে আমি সে কথাটা বলতে যাচ্ছি। জি জি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি
যখন ফ্রি হয়ে গেলেন, অর্থাৎ ইউনূস জামানার অবসান হলো, তখন তিনি বললেন যে আমার নামে যে অধ্যাদেশ চালিয়ে দেওয়া হয়েছে এটা আমার সঙ্গে কোনো কনসাল্ট করা হয়নি, আমার কোনো স্বাক্ষর নাই, আমি কিছু জানিও না। অর্থাৎ রাষ্ট্রপতির নাম ব্যবহার করে অধ্যাদেশ জারি করানো হয়েছে। কারণ রাষ্ট্রপতি তো জুডিশিয়াল সার্ভিস থেকে আসছেন, তিনি আইন জানতেন যে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আর্টিকেল 93-তে, সেখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে তাতে এই জাতীয় অধ্যাদেশ জারির এখতিয়ারই তার নাই। সে কারণে তিনি বলছিলেন যে এই অধ্যাদেশ জারি আমি করিনি, আমার নাম ব্যবহার করা হয়েছে, আমার সঙ্গে আদৌ কোনো কনসাল্টই করা হয়নি। তাহলে যে অধ্যাদেশের ভিত্তিতে ট্রাইব্যুনালের রিফর্ম করা হলো, ল ইনঅ্যাক্টমেন্ট করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, সেটা সম্পূর্ণরূপে অবৈধ ছিল। তো অবৈধতার ভিত্তিতে যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে লিগাল প্রসিডিংস অর্থাৎ ট্রায়াল, সেই ট্রায়ালটা ইলিগাল। আর শিফটটা এরকম হলো, যারা যুদ্ধ অপরাধী ছিলেন তারা হয়ে গেলেন সাক্ষী, যুদ্ধ অপরাধীদের আইনজীবী যারা ছিলেন তারা হলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যুদ্ধ অপরাধীদের বিচার অর্গানাইজ করেছেন যারা, তারা হয়ে গেলেন আসামি। টোটালটাই রিভার্স করে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য একটা বানোয়াট প্রক্রিয়া করা হলো। শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, পাকিস্তান স্টাইলের লোক, স্বাধীনতা বিরোধী দেশি এবং বিদেশিরা সম্মিলিতভাবে, এ কারণে দেখবেন মীর কাসেমের একজন কনসালটেন্ট ছিলেন যিনি ইউকের একজন লয়ার, তাকে আবার স্পেশাল লয়ার নিয়োগ করে বাংলাদেশে টবি কিডম্যানকে নিয়ে হলো যে প্রসিকিউশনের তিনি লিগ্যাল অ্যাডভাইজার হবেন। অর্থাৎ যুদ্ধ অপরাধীদের টোটাল টিমটা এস্টাবলিশড হলো, আর যুদ্ধ অপরাধীদের বিচার যারা করতেছিলেন তারা হয়ে গেলেন আসামি। এটা সম্পূর্ণরূপে বানোয়াট, হাস্যকর, অবান্তর, বেআইনি, অগ্রহণযোগ্য একটা বিচার প্রক্রিয়া ছিল। সমরেজাল করিম, ফলে এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে গণভোট অবৈধ এবং মানে রাষ্ট্রপতির কোনো মানে এখতিয়ার নাই এই গণভোট করার জন্য। উনি এটা মানছেন, কিন্তু রাষ্ট্রপতির ওটা মানছেন না, রাষ্ট্রপতির ওই ওই আইসিটি অ্যাক্টকে অ্যামেন্ড করাকে মানছেন না। মানে এটাকে তো স্ববিরোধিতা হচ্ছে। এটা হাস্যকর কাহিনী, এটা পুরো হাস্যকর কাহিনী। ওনারা এক অংশ মানেন আর এক অংশ মানেন না। রাষ্ট্রপতি নিজে যেখানে ফেয়ার স্টেটমেন্ট দিচ্ছেন যে আমি এই অর্ডিন্যান্স জারি করি নাই, আমার সঙ্গে কনসাল্ট করা হয় নাই, এটা এক্সিকিউটিভ ইউনুস তারা করেছে, আমি কিছুই জানি না, তারপর তো এটার অবশিষ্টই থাকে না। আমাদের লিগ্যাল টার্মসে একটা শব্দ আছে, রাষ্ট্রপতি তো এই কথাও বলেছেন, রাষ্ট্রপতি তো একথাও বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র আমার হাতে নেই, সেটা কিন্তু মানে সেই ইউনূস জমানাতেই বলেছিলেন। নট অনলি দ্যাট, এর সঙ্গে আরেকটু মাসুদা ভাট্টি যোগ করতে হবে। সুপ্রিম কোর্টের যে একটা রেফারেন্সের ভিত্তিতে ইউনূস সরকার গঠিত হলো বলে আপনি বলেন, আমি বলি, লোকজনে বলে, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা মিথ্যাচার। কারণ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি একটা পরামর্শ চেয়েছেন যেটাকে আইনের ভাষায় বলে রেফারেন্স। তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট আদৌ ফাংশনই করে নাই। তাহলে কিভাবে একটা রেফারেন্স হলো? এরপর ধরেন যুক্তির খাতিরে ধরে নিলাম যে একটা রেফারেন্স আদৌ হয়েছে, সেই রেফারেন্সে কি লেখা আছে? সুপ্রিম কোর্ট বলেছে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। শব্দটা খেয়াল করবেন, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও শপথ পড়াতে পারবেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্সের প্রথম 2 লাইনই বলছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। অর্থাৎ সুপ্রিম কোর্টও আইনের ঊর্ধ্বে না, শুরুতেই সুপ্রিম কোর্ট ওই কথাগুলি বলে দিয়েছেন যে সংবিধানে এই ব্যবস্থা নাই। তাহলে ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন, আদৌ সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্ট কোনো মতামত দেয় না। আমি চ্যালেঞ্জ করে বললাম আদৌ সরকার গঠনের জন্য মতামত দেয়নি। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেন নিয়োগ দিতে বললেন? হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তার যদি অ্যাডভাইজার দরকার হয়, তার প্রেস অ্যাডভাইজার থাকতে পারে, তার সেক্রেটারি থাকতে পারে, তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার নামে কনস্টিটিউশনে কোনো সরকার নাই। সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে কোনো অনুমোদন দেয় নেই। ফলে ইউনূস সরকার হিসেবে দাবি করে যা কিছু করেছে এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল এবং সুপ্রিম কোর্টের টার্মস অফ রেফারেন্সের সম্পূর্ণ বাইরে ছিল। এ কারণেই কি যেসব রিট হচ্ছে সেসব রিট খুব দ্রুত খারিজ হয়ে যাচ্ছে এবং কোনো জায়গায় শুনানি পর্যন্ত হচ্ছে না? আমি যতখানি জানি, আমি মহসিন রশিদকে ইন্টারভিউ করেছিলাম, উনি বললেন যে
গত রোববার একটা শুনানি হয়েছে এবং আবার শুনানি এখন চলবে। কি মনে করছেন এই ধরেন আইসিটি উনি একটা চ্যালেঞ্জ একটা করেছেন? নোটিশের ভিতর থেকে সিনিয়র 18 জন বিচারককে বাড়ি পাঠিয়ে দিল, এবং পাঠালো কি সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসর। তা বিচারকরা কি সরকারি কর্মচারী? দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ 6 জন, হাইকোর্ট ডিভিশনের প্রায় 20 জন, সবাইকে খড়গ হাতে ধরা। ফলে এই অবস্থায় তো আর বিচার হতে পারে না। এই অবস্থা হতে পারে ফরমান যেটা জারি হবে সেটা হতে পারে, নাহলে মহসিন রশিদ যে কয়টি রিট পিটিশন করেছেন, আমার 40 বছরের ল প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে বলবো, প্রত্যেকটা সাবস্ট্যান্টিভ কোশ্চেন্স অফ ল ইনভলভ। এখন যে বিচারকরা তার চাকরি রক্ষা করতে চান, যারা তাকিয়ে দেখেন যে আমার প্রধান বিচারপতিকেই ফিজিক্যালি মারতে চায়, দেখেন যে দিনের ভিতরে বের করে দেয় সাবেক প্রধান বিচারপতির হাতে হ্যান্ডকাপ মার্ডার কেসে, এইসব দৃশ্য দেখার পরে সেখানে আর কি বিচার হতে পারে? কাজে যা কিছু হচ্ছে কর্তার ইচ্ছায় তো কীর্তন হচ্ছে। আপনাকে তো আরো একটা বিষয় আপনার বোধহয় নজরে এসেছে কিনা জানি না, নিশ্চয়ই এসেছে। কারণ হচ্ছে একজন মানুষ যিনি ইউনূসের আমলে হলেন অ্যাটর্নি জেনারেল, তারপরে উনি নির্বাচন করলেন পদত্যাগ করে, এখন প্রধান আইনমন্ত্রী হয়েছেন। ওই আমলে উনি আইন প্রণয়ন করেছেন, এখন আবার সেই উনি আবার এখন আইন প্রয়োগ করবেন। ব্যাপারটা আসলে তো এই যে বললাম ক্যাওটিক, আপনি ক্যাওটিক, এবং এই ক্যাওস কতদিন চলবে বলে আপনার মনে হচ্ছে সময়? দেখুন, যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা বিরোধী চক্র পর্দার আড়ালে ভেতরে বাইরে থেকে এই রাষ্ট্র ব্যবস্থাকে দখল করে রাখবে, ততক্ষণ এটা চলবে। আপনার একথা ভাবার কোনো কারণ নাই যে তারেক সরকারই দেশটা চালাচ্ছে। তারেক সরকার, তারেক জিয়া সরকারের প্রধানমন্ত্রী আছেন বটে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন কর্মকাণ্ডে সর্বত্র যেটা জামাত এবং জামাতের যে ব্রাঞ্চ আছে, এবি পার্টি, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এগুলো জামাতেরই অংশ, এটা নাথিং নিউ। এরা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে, পাকিস্তান স্টাইলের সবকিছু করা হচ্ছে। তারেক রহমান হয়তো 59 দিন দেশের বাইরের থেকে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছেন, কাজে তিনি প্রধানমন্ত্রিত্ব নিয়ে হয়তো সন্তুষ্ট আছেন। না হলে তিনি যে ওয়াদাটা প্রথম দিনই করেছিলেন, সেই ওয়াদার পরিপন্থী যা কিছু হবার সবকিছু হচ্ছে। আপনি যদি ক্যাটাগরিক্যালি আসেন, তাহলে ইউনূস সরকার ছিল অবৈধ। ইউনূসের মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাও ছিল অবৈধ। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা এসেছে তাদের কি বৈধ বলার কোনো অবকাশ আছে? লিগ্যাল পার্সপেক্টিভে কোনো অবকাশ নাই। ধরেন শেখ হাসিনা পার্লামেন্ট ডিজলভ করার জন্য বলেন নাই, আইনে পার্লামেন্ট ডিজলভ করার একটা বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে শেখ হাসিনাকে লিখিতভাবে বলতে হবে পার্লামেন্ট ডিজলভ করেন, অথবা পার্লামেন্টের মেয়াদ শেষ হতে হবে, অথবা শেখ হাসিনার মেম্বারশিপ সিজ হতে স্পিকার হবে। ছিলেন, স্পিকারের ইয়ে হতে হবে তো না, আমি বলছি যে এই তিনটা পার্লামেন্ট তো ডিজলভ হওয়ার মতো কোনো কারণ নাই। তাহলে পার্লামেন্ট ডিজলভ হওয়ার জন্য যে কন্ডিশন গুলো থাকতে হবে, একটা কন্ডিশন ছিল না, তাহলে কিভাবে পার্লামেন্ট ডিজলভ হলো? সেকেন্ড, পার্লামেন্ট যদি ডিজলভ হয় কতদিনের ভিতর ভোট হতে হবে? সেই সময়ের ভিতর ভোট হয়েছে? হয়নি। ভোট করার জন্য কারা অনুরোধ করবেন? একটা কনস্টিটিউশনাল অথরিটি। ইউনূস তো আইনের দৃষ্টিতে কনস্টিটিউশনাল অথরিটি ছিলেন না। তিনি যদি ইলেকশন কমিশনকে বলেন একটা ইলেকশন অনুষ্ঠান করেন, তাহলে তার অনুরোধে ইলেকশন কমিশন যদি ইলেকশন হোল্ড করে, তাহলে বেআইনি ব্যক্তির রিকোয়েস্টে যে ইলেকশনটা হোল্ড হলো সেটাও বেআইনি। লিগ্যাল কনসিকুয়েন্স যদি লিঙ্ক অফ চেইন দেখেন, তাহলে ইউনূস থেকে শুরু করে বর্তমান সরকারের আইনগত ভিত্তি জিরোর কোঠায়। সমরেজল করিম, ইলেকশন কমিশনের কথা যেহেতু তুললেনি, এর আগে ইলেকশন কমিশন যখন পিক করা হয় বা চুজ করা হয়, তখন বহু ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা দেখেছি ইলেকশন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনটা গঠন করা হলো কি করে, এবং এই কমিশনের এখতিয়ারই বা কি ছিল এরকম একটি নির্বাচন অনুষ্ঠান করার? দেখুন, এই ইলেকশন কমিশন যারা গঠন করেছে তাদেরই তো বৈধতা ছিল না। তা আপনি একজন বিচারক, আপনি রায় দিয়ে একজনের মৃত্যুদণ্ড দিলেন, আপনি দেখা গেল আপনি আইন অনুযায়ী বিচারক না, তাহলে রায়ের অবস্থাটা কি হবে? এই ইলেকশন কমিশন যারা ফর্ম করছে, কনস্টিটিউট করছে, তাদেরই কোনো লিগ্যাল অথরিটি ছিল না। ফলে ওই ইলেকশন কমিশনেরও আইনগত কোনো লিগ্যাল অথরিটি নেই। যে আমি একটু আগে বলছিলাম যে আইনে একটা ভাষা আছে, ভয়েড ইন এবিসিও, অর্থাৎ যা শুরুতেই অবৈধ তার আগাগোড়া সবটাই অবৈধ। ফলে ইউনূসের ক্ষমতা দখল থেকে শুরু করে, কারণ ইউনূস কিন্তু বলছিলেন যে আমি কনস্টিটিউশনকে আফেয়ার করব, তা কনস্টিটিউশনালি তো ইউনূসের ক্ষমতা দখল করার বা ক্ষমতা গ্রহণ করার এখতিয়ার ছিল না। সংবিধানের বাইরে গিয়ে তিনি করেছেন, তাহলে তিনি ছিলেন অসাংবিধানিক। অসাংবিধানিক ব্যক্তিরা যা কিছু করেন
সবটা কনসিকুয়েন্সটা অবৈধ। ফলে ইলেকশন কমিশনটার ফরমেশন এবং তাদের কৃতকর্ম সবটাই অবৈধ। এত অবৈধ নিয়ে মানে অবৈধতা নিয়ে শেখ হাসিনা বারবার বলছেন, মানে তার প্রতিটি বক্তৃতায় বলছেন তিনি এই অবৈধ মানে শাসক এবং অবৈধ মানে সন্ত্রাসের শিকার হয়েছেন এবং তিনি বারবার সেটা বলছেন। তো তিনি আবার এই অবৈধ শাসকের আদালতে এসে আত্মসমর্পণের কথা বলছেন, মানে ব্যাপারটা কোনোভাবে কি সাংঘর্ষিক হচ্ছে কিনা? না, সাংঘর্ষিক না এই কারণে, বঙ্গবন্ধুকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় সংযুক্ত করা হয়, রাস্তায় আন্দোলন ছিল, কোর্টে চ্যালেঞ্জ ছিল। কোর্টে তৎকালীন সময় আমাদের যারা সিনিয়র লয়ার ছিলেন তারা বলছিলেন যে এই বিচার প্রক্রিয়া অবৈধ। ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাজা হয়েছিল, সেই সাজা অ্যাপিলেট কোর্টে যাওয়ার পরে সাজা বহাল ছিল। সেই সাজা যে কোর্ট দিল, অর্থাৎ অ্যাপিলেট কোর্টে বলল সাজা ঠিক আছে, যে কোর্ট প্রথম সাজা দিল নিচের কোর্ট, সেই সাজাকে রিকল করলো, সেই সাজাকে উইথড্র করে ফেললো। এটা হয় কখনো? তাই করে ফেললো। ইউনূসের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলায় উনি হাইকোর্টে আসলেন, হাইকোর্ট বলল না তোমার বিরুদ্ধে এই মামলা সঠিকভাবে চলবে। উনি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে মামলা চলমান অবস্থায় হঠাৎ করে শোনা গেল সুপ্রিম কোর্টে মামলা চলতেছে, ইতিমধ্যে উনি সিলেক্ট হয়ে গেছেন চিফ অ্যাডভাইজার। নিচের কোর্ট থেকে দুর্নীতি দমন কমিশন মামলা প্রত্যাহার করে নিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলমান, নিচের কোর্ট থেকে মামলা শেষ হয়ে গেল। অনুরূপ ভাবে পরিস্থিতি বলে দেবে কি অবস্থায় দাঁড়াবে। যেমন ভাবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকরা পালিয়ে গেছিলেন, কোর্ট পুড়িয়ে দেওয়া হয়েছিল, অনুরূপ ভাবে যে বিচারকরা অবৈধ উপায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, সেই বিচারকরা কোথায় যাবেন? ওই যে আমি শুরুতে বললাম যে জুলফিকার আলী ভুট্টো মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল শেখ মুজিবকে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে জুলফিকার আলী ভুট্টোর। কাজী ম্যান প্রপোজ গড ডিসপোজ একটা শব্দ আছে, পরিস্থিতি কোথায় কাকে নিয়ে যাবে সেজন্য তাদেরও প্রস্তুত থাকতে হবে। কারণ এত বড় জঘন্য অন্যায়, বিচারের নামে এত বড় অবিচার, এত বড় অন্যায়, এর একটা ন্যাচারাল পানিশমেন্ট তাদের উপর বর্তাবে। আর ডিউ কোর্সে তো এগুলো টিকবেই না। শেখ হাসিনা বলেছেন আমি আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ মানে কি? তিনি চ্যালেঞ্জ করবেন যে আমার বিরুদ্ধে এই বিচার হয়েছে, এটা অন্যায় হয়েছে, যদি কোর্টের প্রসিজার চায়। আমার বিশ্বাস কোর্টের বিচারকরা, কোর্টের বিচার প্রক্রিয়া এটাই উড়ে যাবে। কারণ আগরতলা ষড়যন্ত্রের মামলার কাহিনীটা আমি এ কারণেই রিপিট করলাম, পাকিস্তানের মৃত্যুদণ্ডের কথা ও কারণেই রিপিট করলাম। 1/11 বঙ্গবন্ধু কন্যাকে সাজা দেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল সেনা সমর্থিত সরকার, শেষ পর্যন্ত তাদেরই কিন্তু পালিয়ে যেতে হয়েছে। কাজে পরিস্থিতি বলে দেবে কে পালাবে আর মৃত্যুদণ্ড কারটা হবে, কারটা কার্যকর হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতির কথা বলছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন আপনিও নিশ্চয়ই যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন, কারণ আপনার দেশ, আপনি বাংলাদেশে রাজনীতি করেছেন, ওকালতি করেছেন, আপনি সর্বোচ্চ আদালতে ওকালতি করছেন। আপনার মূল্যায়নে এই প্রত্যাবর্তন কি রাজনৈতিক কর্মসূচি নাকি মানে সাংগঠনিক পুনর্গঠনের সূচনা? শেখ হাসিনা বলছেন আমি দেশটাকে মুক্ত করতে যাব, আপনাদেরও তো সেই দায়িত্ব রয়ে গেছে। দেখুন, দেশটাকে মুক্ত করতে চাইলে ওনার শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ এবং ওনার উইপেন হচ্ছে ওনার অর্গানাইজেশন। তো ওনার সংগঠন দিয়েই, কিন্তু ওনার সংগঠন বলতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন যেটা, সেই সংগঠনের নেতৃত্বে কিন্তু বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন তা কিন্তু অর্জিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। এটা তো আর উনি একা করতে পারেন নাই। ওনার একটা সংগঠন ছিল, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ওনার নেতা কর্মীরা আছে, তাদের মাধ্যমে এটা ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট ফর্ম হয়েছে। কাজে শেখ হাসিনার পরিকল্পনা আছে, আমি এটা বুঝতে পেরেছি। তিনি সংগঠনকে ঢেলে সাজাবেন, সংগঠনকে সংগঠিত করে বাংলাদেশের শুধু আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তারা অনেকে হয়তো আওয়ামী লীগ করে না, কেউ ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি করতে পারেন। উনি তো সকলকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে নিয়ে বাংলাদেশটাকে পুনরুদ্ধার করতে চান এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, এবং ঋত গৌরবকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে আবার তার মেইন স্ট্রিমে নিয়ে আসতে চান। এটা তার সাংগঠনিক ভিত্তিকেও ঢেলে সাজাবেন, দেশকে পুনর্গঠন করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রেস্টোর করবেন। সবটাই হয়তো তার পরিকল্পনার ভিতর আছে বলে আমার বিশ্বাস।
কিন্তু ধরেন ২ বছরে ২.৫ বছরে আমরা যা দেখলাম বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ধরুন এই অবৈধতাকে পশ্চিম সমর্থন দিচ্ছে, এই অবৈধতাকে ডিপ স্টেট সমর্থন দিচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না সমরজল করিম, যে পাকিস্তানের মতোই বাংলাদেশটা চলছে, সেনাবাহিনী পেছনে দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী যে ৫ই অগাস্টে মানে বঙ্গভবনে গিয়ে বললেন আমার উপর ভরসা রাখুন, তারপর থেকে কিন্তু সেনাবাহিনী এখনো মাঠে, সেনাবাহিনী কিন্তু সরানো হয়নি। এমত অবস্থায় বাংলাদেশের মানে বাংলাদেশকে আপনারা ফেরাবেন কি করে? আপনাদের সেই শক্তি, আপনারা বলছেন জনগণের শক্তি, আপনাদের দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। মানে আপনিও জানেন, আমিও জানি যে এই অসাংবিধানিক একটা ক্ষমতা বলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার আয়োজন চলছে। তো সব মিলিয়ে এত নেগেটিভিটি বা এত ব্যারিয়ার আসলে কিভাবে আপনারা করবেন? দেখুন, এটা কোনো বিষয় নেই, কারণে পৃথিবীর ভিতরে খুব গুরুত্বপূর্ণ এবং সাহসী যোদ্ধা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। তাদের আন্দোলনের সঙ্গে এই ব্যক্তিদের কোনো সম্পর্কই ছিল না, এই ব্যক্তিদের মৃত্যুর। আর এমনকি রীতিমতো কাজী আরেফ জাসদ নেতা তার হত্যা মামলায় অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি আগুন জ্বালাতে গিয়ে নিহত হয়েছেন, তিনিও ঢুকে পড়েছেন এ নামে। এসবও বের করতে পেরেছেন আপনারা অনুসন্ধানে। এই অনুসন্ধানটি কেন পরিচালনা করলেন, কিভাবে পরিচালনা করলেন? সরকারের গেজেট যেটা প্রকাশিত হয়েছে শুধু সেটা তথ্যানুসন্ধান করে এসব বের করতে কতদিন লাগলো আপনাদের? এই অনুসন্ধান পর্বটি চলেছে প্রায় 10 মাস ধরে, এবং 10 মাস ধরে আমরা খোঁজ খবর নিয়েছি যে এই গেজেট অন্তর্ভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের কে কিভাবে তারা তালিকাভুক্ত হলো এবং কারা হলো। তো সেইটা করতে গিয়ে আমরা মেডিকেল রিপোর্ট, হাসপাতাল গুলো থেকে তথ্য নিয়েছি, আমরা পুলিশ স্টেশন থেকে তথ্য নিয়েছি, আমরা কবরখানা থেকে তথ্য নিয়েছি, শ্মশান থেকে তথ্য নিয়েছি, আমরা যারা দাফন করে বেওয়ারিশ লাশ আঞ্জুমানের মফিদুল ইসলাম সেখান থেকেও তথ্য নিয়েছি। এই সব তথ্য মিলিয়ে এবং সংবাদপত্রে প্রকাশিত এবং গণমাধ্যমে প্রকাশিত নানান সংবাদ থেকে প্রাপ্ত তথ্য সব মিলিয়ে আমরা একটা প্রতিবেদন দাঁড় করিয়েছি। প্রায় 600-র উপরে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করার চেষ্টা করেছি এবং সেটা করতে পেরেছি। এখনো কাজটা অব্যাহত আছে। আপনারা এই প্রতিবেদন অনুসন্ধানটি কারা মিলে করেছেন? সেখানে আপনি লিখেছেন যে একটা দল আপনারা তৈরি করেছিলেন, কিছু ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যদের মিলে, এবং আপনারা নাম প্রকাশ করেন নাই, মানে আপনার নাম প্রকাশিত। কারা কারা মিলে এই অনুসন্ধানী দল? এই অনুসন্ধানটি আপনারা যে পরিচালনা করলেন, এর যে ফাইন্ডিং, যে খবর বেরিয়ে এলো, সেটা আপনাদেরকে ভারতের সংবাদ মাধ্যমে কেন প্রকাশ করতে হচ্ছে? ভারতের সংবাদপত্র বলে নয়, বিষয়টি হচ্ছে যে আমি তো নর্থ ইস্ট নিউজেই নিয়মিত লিখছি বেশ কয়েক মাস ধরেই। কারণ যে আমি যে ধরনের অনুসন্ধানী কাজ করছি তারাই আগ্রহ করে তারা ছাপছে বা তারা প্রকাশ করছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যেহেতু আমাকে কেউ আগ্রহ দেখায়নি, সুতরাং হচ্ছে যারা আগ্রহ দেখিয়েছে আমি সেখানে করছি। ব্যাপারটি এরকম নয় যে ভারতীয় বা এখন যদি আমি আরো সরাসরি প্রশ্নটা করি, মানে এটা তো বাংলাদেশে একটা ঝুঁকিপূর্ণ কাজ, মানে আপনি গেজেটের তালিকা মিলিয়ে মিলিয়ে অনুসন্ধান করছেন যে এই ব্যক্তিরাকে কিভাবে মারা গেছেন। এই ঝুঁকিপূর্ণ কাজটা আপনারা করছেন, তখন আপনারা কোনো বাধার সম্মুখীন হলেন কিনা? আপনাদেরকে গোপনে করতে হলো কিনা? আর সত্যিকার অর্থে বাংলাদেশে এই খবরটা ছাপবার মতো পরিস্থিতি নাই বলেই আপনাদেরকে ভারতীয় সংবাদ মাধ্যমেও যেতে হলো কিনা? কারণ আপনারা তো লিস্টের একদম নাম ধরে ধরে বলেছেন যে দেখেছেন আপনারা সিরিয়াল নম্বর 1 থেকে 24 এরা সকলেই
মারা গেছেন কোটা আন্দোলনের সঙ্গে একেবারেই অসম্পর্কিত কোনো না কোনো ঘটনায়। 25 থেকে 100 এই 76 জন মারা গেছেন সবাই হয় 5ই আগস্ট না হলে 5ই আগস্টের পরে। এভাবে আপনারা একদম 101 থেকে 358 মৃত্যুতে কি কি সমস্যা, তারা মারা গেছেন পুলিশ স্টেশনের সামনে কাজেই হামলা করতে গিয়ে বা ওই হামলা প্রতিরোধে পুলিশের গান ফায়ারে কিনা বা আইডেন্টিফাইড স্নাইপারে কিনা সেসব নিয়ে প্রশ্ন তুলেছেন। 359 থেকে 370 এরা সকলেই পুলিশ স্টেশনে হামলা করতে গিয়ে পুলিশের প্রতিরোধের মুখে নিহত হয়েছেন, এসবও আপনারা লিখেছেন। একেবারে নাম ধরে ধরে মানে এই অনুসন্ধান করার পেছন মানে বিষয়টা একটা বাধা হওয়ার কথা। সেটা আমাদের কিছু কৌশল ছিল। তুমি জানো যে সাংবাদিকদের কিছু কৌশল থাকে, সেই কৌশল আমরা অবলম্বন করি, আমরা বিভিন্ন সোর্স ব্যবহার করি। হ্যাঁ, তো যে টিমটা কাজ করেছে আসলে নাম প্রকাশ করতে চাচ্ছি না, ব্যক্তি যারা কাজ করেছে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমরা একটা টিমটার একটা নাম দিয়েছি এবং সেই টিমটার কথা তো আমি বলেছি প্রতিবেদনে। এইখানে একটা গুরুতর ব্যাপার আছে যে আমরা 370 জনের এখন পর্যন্ত পেয়েছি যারা জুলাইয়ের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল। এখানে কিন্তু গেজেটভুক্ত কারা হতে পারবে বা এই যে জুলাই শহীদ যাদেরকে বলা হলো সেখানে কিন্তু একটা সংজ্ঞা আছে যে 5ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি গুলিতে বা হামলায় যারা নিহত হয়েছে 5ই আগস্ট পর্যন্ত। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমরা সেই 5 তারিখ পর্যন্ত তালিকাভুক্ত কারা হয়েছেন সেইটা প্রথমে বের করার চেষ্টা করেছি। তারপরে 5 তারিখের পরে যারা অন্তর্ভুক্ত হয়েছে 5 তারিখের মানে 5 তারিখ বা 5 তারিখের পরে প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তো তারা কিভাবে মারা গেল বা তাদের কেন এই গেজেটভুক্ত করা হলো, সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে প্রথমেই যেটা করা হয়েছিল যে দুটো শব্দ কিন্তু ঘুরে ফিরে এসছে না কাহিনী হিসেবে, একটা হচ্ছে গণহত্যা আর একটা হচ্ছে গণকবর। তো গণকবরের অস্তিত্ব আমরা আসলে পাইনি। আর গণহত্যার ডেফিনেশন তো জাতিসংঘের ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মধ্যে পড়ে না এটা, যে মানে নির্দিষ্ট কোনো গোষ্ঠী, জাতি বা সংগঠন নির্মূল করার চেষ্টা করা হয়েছে হত্যা করে, এরকম কোনো ঘটনা তো পারে। তো এইখানে আমরা যে 370 জনকে পেলাম যে আন্দোলনের সাথে কোনো সম্পর্কই ছিল না, হ্যাঁ, এবং সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে কেন এখানে অন্তর্ভুক্ত হবে, বা মদ্যপানে মারা গেছে সে কেন অন্তর্ভুক্ত হবে, এই বিষয়গুলো তো গুরুতর প্রশ্ন। তো এইখানে আমাদের প্রথম ব্যাপারটা ছিল যে 1400 জন মারা গেছে জুলাই আন্দোলনে, এরকম একটা বিষয় জাতিসংঘ তরফ থেকে এসছে, জাতিসংঘের যে তদন্ত দল বাংলাদেশে এসেছিল। তো আমরা পরে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আইসিটির যে প্রসিকিউশন টিম ছিল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে, তারাই একটা গল্প সাজায়। হ্যাঁ, এবং সেই গল্পটাতে আসলে সংখ্যা একটা বড় ব্যাপার ছিল, যে কারা কি এইটা বিষয় না, বিষয় হচ্ছে সংখ্যা। তো এখানে 1400 জন, এই 1400 জনের পরে সেই 1400 জনকে তো প্রুভ করতে পারছে না, তারপরে 834 জন, সেই 834 জনকেই এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আসলে এই তালিকাটাও। কারণটা হলো যে এই যে 370 জনের আসলে কোনো সম্পৃক্ততা নেই এই আন্দোলনের সঙ্গে। হ্যাঁ, আর 5 তারিখের পরে এই অর্ধেক প্রায় গেজেটভুক্ত অর্ধেকই প্রায় হচ্ছে 5 তারিখের পরে কোনো না কোনো ভাবে মারা গেছে। তো এখানে এমনও আছে 600 জনেরটা এখন পর্যন্ত ভালো করে যাচাই করতে পেরেছেন, সেই 600 জনের মধ্যেই এই মানে বিপুল সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনে মৃত্যু নয়, অন্যভাবে মৃত্যু এবং 5ই আগস্টের পরে মৃত্যু।
একদম একদম তাই, একদম তাই। এবং এই 1400 জনের গল্প তো গল্পটা তো পুরোটাই গল্প। হুম নাম তালিকা কোনো কিছুই বোধহয় জাতিসংঘের হাতে যেগুলো তুলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেখানে নানান ধরনের অস্পষ্টতা এবং ইয়ে আছে। এবং জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন, তাদের মানবাধিকার অর্গান যেটা, তারা তো এই প্রবেটা করেছিল ফরকার তুর্কের অধীনে যেটা। তো সেইখানে এইরকম গুরুতর একটা বিষয় নিয়ে তারা কেন করলো? দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমরা যে স্থানীয়ভাবে এটা করার চেষ্টা করছি, আসলে তো এটা হওয়া উচিত ছিল যে মানে এত বড় একটা ঘটনা যদি ঘটে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় বা এই যে বর্ডারলেস জার্নালিস্ট যারা কাজ করেন, হ্যাঁ, তারা এসে এই এই অনুসন্ধানটা করলেন না কেন? সেগুলি আমাদের কাছে কিন্তু খুব বিস্ময়কর লাগে। হ্যাঁ, যে মানে একটা তথ্য, একটা অসত্য প্রচারণা আছে, সেই প্রচারণাটা কেন মানে অনুসন্ধান করে সঠিক তথ্যের একটা প্রকাশ হচ্ছে না? বা একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে একটি রাজনৈতিক সরকার এলো, তারাই বা অন্তর্বর্তী সরকারের এই তালিকা যেগুলো অসঙ্গতিপূর্ণ, সেইটাকে তারা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে না কেন? না মানে 1400 সংখ্যাটা কোথা থেকে এলো সেটা কি আপনারা বের করতে পেরেছেন কিনা? আর আপনি 1400 কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে সংখ্যা আরো বাড়বে, কারণ উনিও গণকবরের কথা বলছেন। উনি বলছেন অনেক লাশ নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যদিও নদীতে ভাসা লাশের সংখ্যা গত কমাসে রেকর্ড ছুঁয়েছে, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোই সেটা বলছে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথায় পরিষ্কার যে তারাও সংখ্যা বাড়াতে চান এবং বিএনপি সরকার সংখ্যা বাড়াচ্ছে। তো এই যে মানে সংখ্যা বাড়ানোর যে প্রশ্নটি এত সহজে যে বেরিয়ে আসছে যে বাংলাদেশের পত্র পত্রিকা পেয়েছে, আপনারা পাচ্ছেন যে মানে বাজ পড়ে মৃত্যু, মদ পানে মৃত্যু, সবাই ঢুকে পড়েছেন, মানে এই ঘটনাটা ঘটতে দিচ্ছে কেন সরকার? এইটা দেখো, যখন অন্তর্বর্তী সরকার এই তালিকাটি করে, হ্যাঁ, তখন তারা নিজেরাই জানতো যে এত বড় তালিকা আসলে নেই। হ্যাঁ, এবং তখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আন্ডারে যে প্রসিকিউশন টিম, এরা কিন্তু প্রথমে হচ্ছে আমরা যেটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, বেওয়ারিশ লাশের খোঁজ করছে। যে সেই বেওয়ারিশ লাশ কোথায় দাফন করা হয়েছে, কি হয়েছে, সেইগুলিকে এই তালিকাভুক্ত করে ফেলে। তো এত সংখ্যায় বেওয়ারিশ লাশ রাখা উচিত ছিল না। এগুলো পরবর্তী ধাপে যে পর্বগুলি আসবে সেগুলোতে তোমরা জানতে পারবে। হ্যাঁ, তো এই বেওয়ারিশ লাশকে তালিকাভুক্ত করে ফেলা, হ্যাঁ, এবং এই যে নাম থেকে শুরু করে অনেক অসঙ্গতি আছে তালিকার মধ্যে। সেটা হচ্ছে যে পূর্ণ নাম নেই, হয়তো একটা ছোট্ট করে নাম আছে। হ্যাঁ, তারপরে ধরো বাবার নাম ইংরেজিতে তো মার নাম নাই, বা মার নাম বাংলায়। হ্যাঁ, তো এইভাবে কিন্তু জিনিসগুলি থাকে না। এইভাবে কিন্তু তোমার কি বলে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, সেইভাবে তো আর থাকে না। তো আইডি কার্ড নাম্বার ধরে, আইডি কার্ডের ধরে যদি তালিকার মধ্যে বিষয়গুলো ঘটে, তাহলে তো হচ্ছে একদম সেই সব ইয়েতে কিভাবে নামটা আছে, বাবার নাম কিভাবে আছে, মার নাম কিভাবে আছে, সেইভাবে থাকে। হ্যাঁ, এবং সেটা মিলবে যে ডেথ সার্টিফিকেটের সঙ্গে। আবার হচ্ছে তুমি ডেথ সার্টিফিকেট ছাড়া তো কাউকে কোথাও কবর দিতে পারবে না। হ্যাঁ, তো সেই কবরটা কোথায় দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো? আচ্ছা, যদি ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেওয়া হয়ে থাকে, তাহলে তো সেখানে হচ্ছে ডিএনএ টেস্ট করেও সেটা উদ্ধার করতে পারলে। হ্যাঁ, এইরকম অনেক অসঙ্গতি আছে। এগুলো কিন্তু আমরা খুব প্রফেশনালি করার চেষ্টা করেছি, যে
একটি তথ্যের সাথে আরেকটি তথ্য মিলিয়ে আরেকটি তথ্যের সাথে আরেকটি তথ্য পাওয়া যায় কিনা, হ্যাঁ, এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখেছি যে এখানে অসঙ্গতিটা ভরা। মানে একটা বড় যে অসঙ্গতির কথা আপনারা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে মৃত্যুর অধিকাংশ মানে 600 জনের একটা বড় অংশ আপনারা দেখছেন 5ই আগস্ট বা তারপরে ঘটেছে। তাহলে 5ই আগস্ট বা তারপরের মৃত্যুকে জাতিসংঘ বা বাংলাদেশের আদালত সেজন্য শেখ হাসিনাকে দায়ী করা যায় কিনা বা আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা, এমনকি ওই যে থানা পোড়াতে গিয়ে বা মানে বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়ি পোড়াতে গিয়ে যে সব অগ্নিকাণ্ড ঘটেছে সেগুলোর মৃত্যুও যদি এখানে অন্তর্ভুক্ত করা হয়, এটার কোনো আইনি ভিত্তি থাকে কিনা? সেই প্রশ্নটাই তো আমরা তুলছি যে থানায় আক্রমণ করে সেখানে হামলা করতে গিয়ে যারা নিহত হলো বা বিজিবির গাড়িতে আক্রমণ করতে গিয়ে যারা নিহত হলো বা আনসারের গাড়িতে গিয়ে যারা হামলা করতে গিয়ে নিহত হলো, তারা কোন ডেফিনেশনে এই তালিকায় ঢুকলো? আর 5 তারিখের পরে তো এই তালিকায় তাদের সঙ্গ অনুযায়ী এই তালিকা ভুক্ত হওয়ার কথা না। 5 তারিখের পরে 5 তারিখ দুপুরের পর থেকে যদি বলি আমরা, 5 তারিখ দুপুরের পর থেকে তো দায়টা অন্যের কাছে চলে যাবে। তাহলে সেই মৃত্যুগুলোর দায় কার? হ্যাঁ, যদি 5 তারিখের পরে মৃত্যু হয়ে থাকে, তো সেইটা কিন্তু অর্ধেকেরও বেশি। এবং সেইখানে একটা বড় জিনিস আছে যে এগুলো বেশিরভাগই ঘটেছে আগুন লাগাতে গিয়ে। একটা জায়গায় হয়তো আগুন লাগাতে গেছে, সেই আগুন লাগানোর পরে সেইখানেই নিজেদের আগুনে নিজেরাই মারা গেছে, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হামলা করতে গিয়ে তখন পুলিশের গুলিতে মারা গেছে বা অন্য দুষ্কৃতির গুলিতে মারা গেছে, এরকম আছে। আবার মবের মধ্যে তখন তো প্রচুর দাঙ্গা হয়েছে, মব হয়েছে, সে মবে মারা গেছে, সেটাও হয়েছে। তো আমাদের প্রথমেই এই যে অসঙ্গতিটা আসলে আমাদের চোখে ধরা পড়েছিল সেই 1400 সংখ্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে 15ই আগস্ট পর্যন্ত কেন না হলো বা 8ই আগস্ট পর্যন্ত কেন না হলো এই বিষয়টাকে। এটা তো 5 আগস্ট পর্যন্ত তদন্ত হবে, তো সেটা 8 আগস্ট বা 15 আগস্ট পর্যন্ত কেন না হয়েছে? সেখানেই তো আসলে মূল বিষয়টা লুকিয়ে আছে। কারণ হচ্ছে যে যারা এটি তালিকাভুক্ত করেছে বা তথ্য সরবরাহ করেছে জাতিসংঘকে, তারা খুব ভালো করেই জানতো যে 5 তারিখ থেকে 15ই আগস্ট ব্যাপক মৃত্যু ঘটেছে এবং সেটি আসলে কোনো ইয়ে ছাড়াই তারা সেই তথ্যগুলি এখানে ইনক্লুড করে দিতে পারবে। তো সেখানে তো রাষ্ট্রীয় বাহিনীর হাতে যেমন 5 তারিখের পরে মারা গেছে, সেরকম দাঙ্গার কারণে মারা গেছে, মবের কারণে মারা গেছে, এরকম তো প্রচুর ঘটেছে। তো সেইটা কেন এই জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত হবে? হওয়ার কথা নয় কিন্তু তাদের সংখ্যা অনুযায়ী। এবং এটার দায় কে নিবে? মানে পূর্বতন সরকার নিবে নাকি ইন্টারিম সরকার নিবে নাকি 5 তারিখ থেকে 8 তারিখ যে যারা মানে সরকারবিহীন অবস্থায় এই দেশের সুরক্ষা দিচ্ছিল তারা নিবে? কারা নিবে? এটার দায় আসলে কার? 5ই আগস্ট তো 2 বাহিনী প্রধান আরো সাথে নিয়ে এসে বললেন সেনাপ্রধান যে তিনি দায়িত্ব নিয়েছেন জানমালের। কাজেই তারপর তো শেখ হাসিনা দেশত্যাগ ততক্ষণে করে ফেলেছেন, কাজেই এরপরে কে দায়িত্ব নেবেন সেই প্রশ্নের তো মীমাংসা হওয়া। জানমালের দায়িত্ব ওনারা নিলে হচ্ছে 5 তারিখ থেকে 15ই আগস্ট হচ্ছে ব্যাপক মৃত্যু ঘটলো কেন? জানমালের দায়িত্ব যারা নিয়েছেন তাদের দায়িত্ব নেওয়ার পরে এত ব্যাপক হারে দাঙ্গা হলো কেন, মব হলো কেন এবং এত ভয়াবহ মৃত্যু হলো কেন? এটার মধ্যে কিন্তু আরো অনেক মৃত্যু ঘটেছে, সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। কিছু কিছু হয়েছে, কিন্তু বেশ বড় একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তুমি জানো। হ্যাঁ, তাদের কিন্তু কোনো তালিকা আমরা খুঁজে পাইনি। মানে গাজীটায় তো 200-250 জন নিহত হলেন, ওইটার এখনো তালিকা আমরা কিন্তু খুঁজে পাই। হ্যাঁ, তো এরকম অনেক আরো অনেক বিষয় নিয়ে আমাদের টিম কাজ করছে, যে
কোথায় কখন কিভাবে মৃত্যু হয়েছে। এখন দেখো একটা ঘটনা আছে যে এই যে নদীতে ভেসে যাওয়ার কথা বলা হলো, এই নদীতে ভেসে যাওয়ার বিষয়টা কিন্তু ইন্টারিমের 1.5 বছরে ভয়াবহভাবে ঘটেছে। তো সেগুলো কি ওই 5ই আগস্টের আগের মৃত্যু? মানে এই 1.5 বছরে যে বডিগুলো নদীতে পাওয়া গেছে, অনেক ক্ষেত্রেই সংবাদপত্রে এসছে যে অজ্ঞাতনামা ব্যক্তি, আবার পরে দেখা গেছে যে তাদের পরিচয় পাওয়া গেছে বা ডিএনএ টেস্ট করা গেছে। তো সেইগুলি তো আর এই তালিকাভুক্ত হওয়ার কোনো কারণ নেই। নতুন করে মূল বিষয় হচ্ছে যে 5 তারিখের আগে যেটুকু ঘটেছে এর বাইরে তো এই তালিকায় আসার কোনো সুযোগ নেই আসলে তাদের সঙ্গে অনুযায়ী। সুতরাং সংখ্যা একটা ম্যাটার করছে। তখন আপনারা নিশ্চয়ই আপনাদের বিভিন্ন সরকার প্রশাসন বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গেও নানাভাবে কথা বলার সুযোগ হয়েছে। এই তালিকাটা সম্পর্কে কেমন মনোভাব দেখলেন, আর কারা এই নামগুলো ঢুকিয়েছেন? মানে সরকারেরও তো একটা ভেরিফিকেশন সিস্টেম ছিল, কিভাবে ভেরিফাই করে এই নামগুলো ঢুকানো হয়েছে? এটা তো যে কমিটি হয়েছিল সেখানে আবেদন করেছে এবং 2টো মন্ত্রণালয় এই যুক্ত ছিল, এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যুক্ত ছিল। হ্যাঁ, তো এই আর সংজ্ঞা এবং অন্যান্য বিষয়গুলো সেখানে আইন মন্ত্রণালয়ের ভূমিকা ছিল। এখানে আইন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং আইসিটির প্রসিকিউশন টিম, এই তিনটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ হবে, সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। হ্যাঁ, তো কারণ পুলিশের সুরতাল রিপোর্টের ব্যাপার আছে, ডেথ সার্টিফিকেট ব্যাপার আছে, অনেক বিষয় আছে কিন্তু কনসিডারেশন। এবং সবচেয়ে বড় হচ্ছে যে পরিচয় শনাক্তকরণের জন্য তোমার ডিএনএ টেস্টের বিষয় আছে। তো শনাক্ত না করেই আমি একটা সংখ্যা বলে দিলাম, বা শনাক্ত না করেই আমি বলে দিলাম যে এত হাজার। হ্যাঁ, এবং দেখো যে নানান সময়ে নানান সংখ্যা এসছে। প্রথমে বলা হলো 2000, তারপরে সরকারের পক্ষ থেকে বলা হলো, একদম ইউনূস সাহেবের মুখ থেকে বলা হলো 2000। হ্যাঁ, তারপরে এই যারা আন্দোলনের নেতা ছিল নাহিদ বা আসিফ, এরা বিভিন্ন সময়ে 2500, 2000 এরকম সংখ্যা বলেছে। জাতিসংঘ বললো 1400। আবার তালিকায় গিয়ে আমরা দেখলাম 834। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা পলিটিক্যাল বিষয় মনে হচ্ছে, যে এটা যে কোনো ভাবেই হোক একটা বড় সংখ্যায় মৃত্যু দেখিয়ে কাউকে না কাউকে অভিযুক্ত করতে হবে। কিন্তু বেসিক্যালি বড় মৃত্যুটা যদি 5 তারিখ থেকে 15 আগস্টের মধ্যে হয়ে থাকে তাহলে এইটার দায় কার? বা 5 তারিখ থেকে 5ই আগস্টের পর থেকে অক্টোবর পর্যন্ত আমরা দেখছি যে তালিকার মধ্যে আছে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ তখন আহত হয়েছিল, পরে মারা গেছে, এরকম কেউ অন্তর্ভুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, সেইটা কিন্তু আমরা দেখছি না। সেটাও পরিষ্কার করা নাই যে মানে অক্টোবর পর্যন্ত যে মৃত্যুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। না, সেটা পরিষ্কার। 5ই আগস্ট পর্যন্ত জুলাই শহীদের সংজ্ঞাটা মন্ত্রণালয় থেকে যেটা বলেছে সেটা হচ্ছে যে 5ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা নিহত হয়েছে, অর্থাৎ যে সরকারটা ছিল আওয়ামী লীগের সরকার বা জোটের সরকার, তাদের শাসনামলে রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা নিহত, পরিষ্কার সংজ্ঞা আছে। তাহলে তো অন্য কারো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, মানে দাঙ্গায় মারা গেছে বা আগুনে পুড়ে মারা গেছে, এরকম কারো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই 5ই আগস্ট পর্যন্ত। তাহলে 5 তারিখের পরে যারা মারা গেছে, মানে ডেথ সার্টিফিকেট অনুযায়ী 5 তারিখের পর থেকে অক্টোবর অনুযায়ী পর্যন্ত যারা মারা গেছে, এরা তো তোমার বেশিরভাগই আমরা দেখছি যে মানে আগুন হামলা করতে গিয়ে একজন মারা গেলে তো বলাই যেতে পারে যে উনি আগে আহত হয়েছিলেন, তা আহত ব্যক্তি অক্টোবরে মারা গেলে তাকে অন্তর্ভুক্ত করলে অসুবিধা কি? হ্যাঁ, সেটা করতে পারবে, কিন্তু সেই তালিকায় তো সেরকম কাউকে আমরা পাচ্ছি।
আমি বললাম যে যে আগুন লাগাতে গিয়ে মারা গেছে, বা দাঙ্গা করতে গিয়ে মারা গেছে, এরপর সংখ্যা বেশি। আর হচ্ছে যে বিভিন্ন ভাবে মারা গেছে, যে হার্ট অ্যাটাকে মারা গেছে, মানে যাকেই একটু বেহরিশ পাওয়া গেছে সেই ঢুকে গেছে তালিকায়। ব্যাপারটা এরকম। আর স্নাইপারের বিষয়ে কি রহস্য ভেদ করতে পারলেন? কারণ জাতিসংঘের প্রতিবেদনেও স্পষ্ট বলা আছে যে মৃত্যুর অধিকাংশই স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। তো 7.62 বুলেট কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করছিল এবং কারা স্নাইপার চালাচ্ছিল সে বিষয়ে কি জানতে পারলেন? এইটা তো রেজিম চেঞ্জ নিয়ে যে আমি আরেকটা সিরিজ প্রতিবেদন করেছিলাম, সেখানে তো পরিষ্কার কিছু তথ্য ছিল, হ্যাঁ, যে এটা কারা এবং কে। হ্যাঁ, এই স্নাইপারদের বেশিরভাগই যে বিদ্বেষী বিচ্ছিন্নতাবাদী ছিল, এবং কি বলে সরকারি বাহিনীর মধ্যে থেকে কেউ ছিল না, এবং এটা যে সেনাবাহিনীর আর্টিলারির কেউ জড়িত ছিল বিষয়টার সঙ্গে, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা বিশাল অংশ জড়িত ছিল। সেটা তো ওই রেজিম চেঞ্জ প্রতিবেদনে আমরা খুব পরিষ্কার করে বলেছি। তার মানে আপনাদের অনুসন্ধান এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বলেছিলেন যে বিদেশি স্নাইপার যারা চালাচ্ছিলেন তারা বিদেশি, তাকে দেখে মনে হয়েছে তার কাছে এমন ছবি ভিডিও ছিল এবং তাদের পোশাকেও সেটা তার মনে হয়েছে, যেটা তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছাড়বার পর একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বললেন। মানে আপনারাও অনুসন্ধানে পেয়েছেন যে এরা বিদেশি বটে। হ্যাঁ, ওই সময় তো আমরা পেয়েছিলাম যে গোয়েন্দা সংস্থার বিভিন্ন রিপোর্ট, যেগুলো আমরা এক্সেস করতে পেরেছিলাম, হ্যাঁ, সেখানে তো আমরা তাই পেয়েছিলাম। হ্যাঁ, এবং এইটার সঙ্গে সাখাওয়াত সাহেব যেমন বলেছিলেন যে পুলিশের সম্পর্ক ছিল না। হ্যাঁ, আমরা তো প্রচুর ভিডিও পেয়েছি, প্রচুর অন্যান্য ইয়েতে দেখেছি যে এটা রাষ্ট্রীয় বাহিনীর কেউ নয়, হ্যাঁ, বেসরকারি কেউ বা বিরাষ্ট্রীয় কেউ এটা ইয়ে করছে। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে খুবই উৎকণ্ঠিত, কারণ আমি ব্যক্তিগতভাবে উৎকণ্ঠিত, যে প্রচুর অস্ত্র আমাদের রাষ্ট্রীয় বাহিনী ছাড়াও অন্যান্যদের হাতে আছে, যেটি এখনো উদ্ধার হয়নি। এটা নিয়ে আমি খুবই উৎকণ্ঠিত। এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি। আবার আপনাদের এই অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে আপনারা যেটা লিখেছেন যে একজন জাসদ নেতা কাজী আরেফের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি বেরিয়ে এসেছেন।